আমরা কোন কোন গ্রহগুলো সম্পর্কে এখনো পর্যন্ত বিশদে জানতে পেরেছি? ভয়েজার ১ এবং ভয়েজার ২। ভয়েজার এখন আমাদের সৌরজগতের সীমানার বাইরে জাস্ট বেরিয়ে গেছে। গ্রহগুলো সম্পর্কে মোটামুটি তার পৃষ্ঠদেশের সম্পর্কে ধারণাটা করা গেছে পরিষ্কার। কিন্তু ওই আমার বাইরেটা দেখলে আমার ভেতরটা বোঝাটা শক্ত। ব্ল্যাক হোল, এই কনসেপশনটা কিসের? আর এখন তো দেখাও গেছে, এই ব্ল্যাক হোল ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন। স্যার, ব্ল্যাক হোলটা তো মাস না এনার্জি? এ পর্যন্ত কেউ সেভাবে বলতে পারেনি। এখানে আর একটা বিষয় আসছি, সেটা হচ্ছে যে মানে এই যে উপগ্রহগুলোতেও আমরা বিভিন্ন সময় যে যান পাঠাচ্ছি বা ইত্যাদি, আমি আপনাকে এটাও জানতে চাইবো যে আমাদের যে যতগুলো গ্রহ রয়েছে, রিসেন্টলি প্লুটোকে নিয়ে একটা বিতর্ক হচ্ছে, শেষট গ্রহ কি গ্রহ না ইত্যাদি, এদের মধ্যে কোন কোন গ্রহগুলো মোটামুটি আমরা বেশ কিছুটা জানতে পেরেছি, মঙ্গল ছাড়াও আমি বলছি, সেটা শুক্র হোক, সেটা মার্কারি হোক, সেটা বাকি যে গ্রহগুলো হোক, আমরা কোন কোন গ্রহগুলো সম্পর্কে এখনো পর্যন্ত বিশদে জানতে পেরেছি? দেখুন, ভয়েজার ১ এবং ভয়েজার ২। ভয়েজার এখন আমাদের সৌরজগতের সীমানার বাইরে জাস্ট বেরিয়ে গেছে। একটা সংকেত পাঠাতে ২৩ ঘন্টা ৪০ মিনিট সময় লাগছে। ওয়ান লাইট ডে শুধু পাঠাতে, আসতে তার উত্তর আসতে আবার 1 লাইট ডে হবে। এদের সমস্ত যে সংগৃহীত তথ্য, সেগুলো থেকে গ্রহগুলো সম্পর্কে মোটামুটি তার পৃষ্ঠদেশের সম্পর্কে ধারণাটা করা গেছে পরিষ্কার। পৃষ্ঠদেশ বলতে কি বোঝায়? শুধুমাত্র যে কিরকম দেখতে তা না, তার উত্তাপ কতটা, সেখানে কি কি ধরনের খনিজ পদার্থই বলুন বা অন্য ধরনের অণু বা পরমাণু বলুন, আবহাওয়ামণ্ডল কীরকম বলুন, তার চাপ কীরকম বলুন, তাপমাত্রা কীরকম বলুন, এইগুলো সম্পর্কে ভালো ধারণা হয়েছে। কিন্তু ওই আমার বাইরেটা দেখলে আমার ভেতরটা বোঝাটা শক্ত। আপনি কোনো মানুষের বাইরের ছবি দেখে তার ভেতরটায় কে কোথায় কি করছে, হৃৎপিণ্ড, যকৃৎ, লিভার, কিডনি, অত বোঝা যায় না। একই ব্যাপার, ভেতরে কি চলছে তার সম্পর্কে একটা তাত্ত্বিক অনুভূতি হতে পারে, কিন্তু একেবারেই যে সেটা কিন্তু কোনো গবেষণা বলতে পারবেন না। তাহলে এখন অব্দি সারফেসে আমরা মঙ্গল অব্দি নেমেছি। সারফেসে মঙ্গল অব্দি নামা গেছে। শুক্রতে একবার নেমেছিলাম, বুধে নামা যায়নি। আর চেষ্টা চলছে অন্য গ্রহে যদি পাঠানো যায় বা উপগ্রহতে যদি পাঠানো যায়। কারণ মনে রাখতে হবে, কল্পনায় চেপে আমরা কিন্তু ইউরোপাতে পৌঁছে যেতে পারি এনসেলেডাস, পৌঁছে যেতে পারি প্লুটোতে, কিন্তু সত্যি করে পাঠানোটা, এক তো হচ্ছে প্রযুক্তিগত কারিগরি দরকার, দক্ষতা, ২ হচ্ছে সময়, অনেক সময় লাগবে, বাজেট সে তো রইলই। সুতরাং সেই দিক থেকে ওই বিভিন্ন কেমিক্যাল সিগনেচার্স, অ্যাটমসফিয়ারিক আবহাওয়াজনিত যে সমস্ত সংকেত আছে, সেইগুলো থেকে চেষ্টা করা হচ্ছে যে জানা যে প্রাণ আছে কিনা। যদি জানা যায় তাহলে তো নিশ্চয়ই সব বাজেট সব কিছুকে ফেল করলে হলেও চেষ্টা করা হবে। কেন বলুন তো? তার কারণ হচ্ছে, যদি এককোষী বহুকোষী প্রাণ থাকে, তারা কিন্তু এক গ্রহ থেকে অন্য গ্রহে আসতে পারে, এবং তারা সবাই যে আমাদের মানব সভ্যতা বা মানব জমিন বা প্রাণী সম্পদ তাদেরকে সাহায্য করবে এমন নয়, ক্ষতিও করতে পারে। আমি এই দিকটাতেই আসতাম, সেটা হচ্ছে ভয়েজার 1-এও সম্ভবত মানব সভ্যতার সংকেত, আমরা কোথায় আছি বা ইত্যাদি, এইগুলো দিয়ে ছাড়া হয়েছে, যেটা আবার একটা বিতর্কিত মতে যে এখন একটা ধারণা করা হচ্ছে যে এই যে বহির্বিশ্বের যে মানে পৃথিবীর বাইরের যে অন্যান্য ইন্টেলিজেন্স, যেটা হিউম্যান ইন্টেলিজেন্স ছাড়াও ইন্টেলিজেন্ট, তারা হয়তো অনেক ক্ষেত্রে জেনেও আমাদেরকে তাদের অবস্থান জানাচ্ছে না, কারণ এটা ঠিক সেই জঙ্গলের নিয়মের মতো যে একটা প্রাণী আর একটা প্রাণীর থেকে নিজেদেরকে লুকিয়ে রাখতে চায়। সো এই প্রবাবিলিটির দিকটা কতটা যে অন্যান্য সভ্যতা দেখলেও যে আমরা আগ বাড়িয়ে সেখানে চলে যাব না, মানে রিয়েল লাইফটা যে রিয়েল লাইফের আফটার সিনেমার মতো নয়, সেই জায়গাটা আপনি যদি একটু বলেন। দেখুন, আপনি যেটা বলেছেন এটা খুব আকর্ষণীয় একটা প্রশ্ন, মানে বেশ এক্সাইটিং প্রশ্ন, অন্তত ইয়াঙ্গার জেনারেশনের কাছে। কিন্তু আমি একটা কথা বলি, আমরা যে সভ্যতায় এই মুহূর্তে পৌঁছেছি বা চেষ্টা করছি যেদিকে পৌঁছতে, সেরকম সভ্যতায় পৌঁছবে এরকম একটা এলিয়েন বিশ্ব, যাদের আবার বুদ্ধি মানে ইন্টেলিজেন্স আছে, বুদ্ধিমত্তা আছে, সেটা খুব একটা বেশি সংখ্যায় হবে না, আছে হয়তো, আমি জানি না কেউ। এইবার তারা যদি মোটামুটি আমাদের পর্যায়ে পৌঁছয়,
তাদের প্রথম প্রশ্নটা হবে এই যে লুকিয়ে রাখা। বাবা কি দরকার, দেখছি তো দূর থেকে হামেশাই ঝামেলা হচ্ছে, এখনো হরমুজে বোমা পড়ছে আর ওখানে ইউক্রেনে বোমা পড়ছে, কেন আমরা সেই ঘন্টাগুলোর মধ্যে যাবো, সুতরাং আমরা পাঠাবোই না ওদিকে কিছু। এক, দুই হচ্ছে সেই সমস্ত সভ্যতা যদি একেবারে আদিম সভ্যতা হয়, মনে করুন একেবারে মলিকিউলার লেভেলে, সেখানে তারা তো বুঝতেই পারবে না। আবার কেউ যদি মনে করুন অত্যন্ত উচ্চ সভ্য, আমাদের থেকে অনেক বেশি উচ্চ তাদের ক্ষমতা এবং সভ্যতা, তারা তো ইগনোর করবে। আমরা কি দেখি না যে খুব পড়াশোনা জানা মানুষ সাধারণত যারা হয়তো তত পড়াশোনা করে উঠতে পারেনি, তাদেরকে গুরুত্বটা খুব একটা দেয়। ছেড়ে দিন, মানে আমরা পিঁপড়েকে কতটা গুরুত্ব দিই। সুতরাং এই তিনটে ফ্যাক্টর প্লে করতে পারে। এটা নিয়ে অনেক কি বলবো হিউমারাস আলোচনা হয়েছে, কিন্তু রিয়ালিটিতে এটাকে নিয়ে স্যার এবার এলিয়েনের সূত্র ধরে আরেকটা জায়গায় আসি, সেটা হচ্ছে যে আমরা ইন্টারস্টেলার মুভিতেও দেখেছিলাম। আমি দুটো কনসেপশন নিয়ে যাব, কারণ একটা আরেকটার পরিপূরক। সেটা হচ্ছে ব্ল্যাক হোল, আর তারপরে আমি সেই সূত্র ধরে আসবো ওয়ার্ম হোলে। ফার্স্টে স্যার জিজ্ঞেস করবো যে ব্ল্যাক হোল এই কনসেপশনটা কিসের, আর এখন তো দেখাও গেছে, এই ব্ল্যাক হোল ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন। দেখুন তাহলে একটু ইতিহাস বলি। প্রায় অষ্টাদশ শতাব্দীতে শেষের দিকে, ওই 1780 1796 দুজন, একজন হচ্ছেন লাপ্লাস বলে একজন গণিতবিদ্যা, আরেকজন মিশেল বলে ইংল্যান্ডের একজনে, তারা কিন্তু ব্ল্যাক হোল সম্পর্কিত প্রথম তথ্যটা দিয়েছিলেন। তথ্যটা কি তারা বলেছিলেন, তারা তখন ব্ল্যাক হোল আমরা যাকে বলি সেরকম বলেনি, যে প্রচণ্ড বড় যদি একটা তারা হয়, এত তার ওজন, এত তার ভর, যে আশেপাশের সমস্ত জিনিসকে সে নিজের কাছে টেনে নেবে, হয়তো আলো বেরোতে পারবে না। নাম দিয়েছিলেন ডার্ক স্টার, মানে কালো তারা, তাকে আমরা দেখতে পাবো না। কিন্তু বিংশ শতাব্দীর প্রথম দিকে যখন আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্বে দেখালেন যে বাবা মাধ্যাকর্ষণ এতদিন পড়ে এসছে বল, একটা শক্তি যেন পৃথিবীর দিকে আমাকে টানছে, এটা নিউটন বলে গেছিলেন, তা কিন্তু নয়। তিনি বললেন দেখো আমরা না ত্রিমাত্রিক স্থান আর একমাত্রিক কাল, এই চতুর্মাত্রিক মহাবিশ্বের মধ্যে আছি, আর তার সঙ্গে সময়টাও একটা মাত্রা। মনে রাখতে হবে আপনি কোন সময় কোন কাজটা করেছেন সেটা গুরুত্বপূর্ণ। কাজটা কি করেছেন যদি বলা হয় আমি কাজটা আজকে সল্টলেকে করেছি, কোনো মানে দাঁড়ালো কখন করেছি। আমি যদি আপনাকে বলি আপনার সঙ্গে আমার ধর্মতলাটা এখন বেশ চিমচাম পরিষ্কার হয়েছে, দেখা হবে, কিন্তু যদি না বলতে পারি যে কখন দেখা হবে তার কোনো মানে নেই। আবার যদি আমি বলি আপনার সঙ্গে আমার বিকেল 4টায় দেখা হবে, কিন্তু কোনো জায়গার কথা বললাম না, তাহলে কোনো মানে নেই। আমায় কি বলতে হবে, বিকেল 4টের সময় ধর্মতলার মোড়ে দেখা হবে। স্থান এবং কাল একসঙ্গে বলতে হয়, তবেই তার মানে দাঁড়ায়। তা সেই আইনস্টাইন বললেন এই স্থান এবং কাল যেন চারিদিকে একটা সেই চারিদিকে ছড়িয়ে রয়েছে, আমরা তার মধ্যে সবাই বসে আছি, দাঁড়িয়ে আছি, পৃথিবী আছে, মহাবিশ্ব আছে। এবার আমি এটা কিন্তু সঠিক নয়, কিন্তু তবু একটু ভাবতে বলছি মনের চিন্তার জন্য, কারণ আবার ত্রিমাত্রিক স্থান বলতে কী জিনিস কিন্তু আমরা বুঝতে পারি না। আপনি বলেন কী বলছেন কি, এই তো দেখছি কাপ আছে, ডিশ আছে, ত্রিমাত্রিক না, আমি তো ত্রিমাত্রিক না, আপনি আমার সারফেসটা দেখছেন, 2 ডাইমেনশন। আমরা 2 ডাইমেনশনকে বুঝতে পারি, 3 ডাইমেনশন কীরকম, এইটা হচ্ছে এই যে হাত ধরছি, এইটা হচ্ছে ত্রিমাত্রিক, কোনো মানুষ জানে না। সুতরাং ভাবতে শক্ত। এবার ভাবুন একটা চলে গেলাম কাছাকাছির বাজারে, একটা রাবারের চাদর কিনে আনলাম, বেশ বড়, এই ধরুন ঘরটার মতো। তারপর আমরা এখন সবাই বন্ধু হয়ে গেছি, হাতে ধরাধরি করে অনেকগুলো পেরেক দেওয়ালে পুঁতে দিলাম, ধরুন এই উচ্চতায়, মনে মনে ভাবি এই উচ্চতায়, এবার হাত ধরে টেনে টেনে রাবারের চাদরটাকে পেরেকগুলো আটকে দিলাম, তাহলে এখানে আমার সামনে একটা টান টান রাবারের চাদর সৃষ্টি হলো। এইবারে মনে করুন আমি একটা হালকা জিনিসকে রাখলাম, আমরা জানি পৃথিবীর মাধ্যাকর্ষণ আছে বলে, কিন্তু মনে মনে ভিজুয়ালাইজ করি যেন একটু নেমে গেল। এইবার এইটা অনেক ভারী রাখলাম, কি হলো, অনেকটা নেমে গেল। তাহলে এইটার মধ্যে এবং এই বস্তুটার মধ্যে রাবারের চাদরটা এরকমভাবে বক্র হয়ে গেছে, বা তাহলে কি এটা এখানে বসে থাকবে, এত গড়াতে হয়ে আইনস্টাইন বললেন এটাই হচ্ছে মাধ্যাকর্ষণ। যে কোনো বস্তু তার ভরের জন্য চতুর্মাত্রিক স্থান এবং কার্ভেচার হয়, একটা বক্রতার সৃষ্টি করে, আর সেই বক্রতা অন্য বস্তুদের বলে দেয় কিভাবে তার কাছে এগিয়ে আসতে হবে। তাহলে এই যে ধারণা, এর থেকেই কিন্তু ব্ল্যাক হোলের প্রথম তাত্ত্বিক এবং গাণিতিক একটা ধারণা সৃষ্টি হলো। তার মানে
এই স্থান এবং কালে যদি আমি একটা বড় বস্তুকে ছোট করতে করতে তার ঘনত্ব বাড়ছে, ভর বাড়ছে, বাড়তে বাড়তে একটা বিন্দু সম জায়গায় এনে ফেলতে পারি, তাহলে তো তোর ঘনত্ব অসীমের কাছাকাছি। অসীম ঘনত্ব মানে কি? আশপাশে যা জিনিস এসে নিজের কাছে টেনে নেবে, কারণ ওই টাইম কার্ভেচারটা অনেক বেশি হয়ে যাবে, যেন এটা এরকম ফানেলের মতো হয়ে গেল। এমনকি তার গা থেকে বা তার আশপাশ অঞ্চল থেকে যদি আলো বেরোতে চায়, আলোর কণিকাকেও সে টেনে ধরবে। তার মানে এমন একটা মহাবিশ্বের একটা যেন গর্ত হয়েছে, সব জিনিস আশেপাশে জিনিস ঢুকে যাচ্ছে, আলোও বেরোচ্ছে না, দেখতে পাচ্ছি না, কালো কৃষ্ণ গহ্বর ব্ল্যাক হোল। সেইখান থেকে কিন্তু এই ব্ল্যাক হোলের কনসেপ্টটা উঠে এলো। তারপরে পরবর্তীকালে 1930-35-এর দশকে 28-29 ওটা হয়েছে, এডিংটন কিছু করে গেছে। আমাদের একজন ভারতীয় বংশোদ্ভূত সুব্রমণিয়াম চন্দ্রশেখর, তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে কাজ করতে করতে দেখালেন যে ব্ল্যাক হোলের যে সম্পর্কে তার গাণিতিক সূত্রগুলো কি হতে পারে। কিন্তু তা নিয়ে তখন অনেক চিন্তা ভাবনা কাটাছেড়া হয়েছিল, ওগুলো অঙ্কতে প্রমাণ করা যায় সত্যি কি হয় নাকি। তারপরে এলেন রজার পেনরোজ আর স্টিফেন হকিংস, যার জন্য এই 2020 সালে রজার পেনরোজ নোবেল প্রাইজের অর্ধেকটা পেলেন। সেটা তিনি বললেন, যদি আমি সাধারণ অপেক্ষিকতাবাদ তত্ত্ব বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে ধরে নিই যে সেটাই হচ্ছে মহাবিশ্বের সব কিছুর প্রমাণ করার একটা গাণিতিক পদ্ধতি, তাহলে কিন্তু ব্ল্যাক হোল থাকতেই হবে, অঙ্ক কষে দেখিয়ে দেবো। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, এই অঙ্ক কষার সূত্রটা তিনি যেটা ব্যবহার করেছেন না, আমরা সত্যি গর্বিত বাঙালি হিসাবে এইগুলোকে ধরি না। তিনি একটি বাঙালি ভদ্রলোক, অমল কুমার রায়চৌধুরী। প্রেসিডেন্সি কলেজে তিনি অনেক দিন শিক্ষকতা করেছেন, তার আগে কাল্টিভেশন অফ সায়েন্স নিলেন। তার যে রায়চৌধুরী ইকুয়েশন সারা পৃথিবী জানে, সেই ইকুয়েশনটা ধরেই, সমীকরণ সূত্রটা ধরেই প্রমাণ করা হয়েছিল। এবং আমার কানে শোনা রজার পেনরোজ নিজে বলছেন রায়চৌধুরী, মানে একবার দেখা হয়েছিল, বললেন কলকাতা, এই কলকাতায় রায়চৌধুরী থাকেন, উই হ্যাভ ইউজড হিজ ফর্মুলা ইকুয়েশন। সো সেই সেন্সে যাই হোক দেখানো হল। তারপরে এই বলা হলো, যদি নাই দেখতে পাই, প্রমাণই না পাই, যতই অঙ্ক কষে না কেন, ধরবো কেন যে আছে। এরকম তারা পাওয়া গেল, ক্যাস এ বলা হয়, সেখানে দেখা গেল যে কিছু নেই, কোনো বস্তু নেই, কোনো তারা নেই, কিন্তু তার আশেপাশের অঞ্চল থেকে প্রচণ্ড পরিমাণে শক্তি নির্গত হচ্ছে। কি করে হয়? এক্স-রেতে বেরোচ্ছে, আল্ট্রাভায়োলেটের রশ্মি বেরোচ্ছে। তখন বলা হলো, যদি মনে করে একটা ব্ল্যাক হোল থাকে, কৃষ্ণ গহ্বর থাকে, তাকে তো আমরা দেখতে পাবো না, সে তো আলো বেরোচ্ছে না, কিন্তু তার আশেপাশে যদি কোনো তারা বা কোনো বস্তু থাকে, তার থেকে তো সে কাছে আছে বলে তার থেকে জিনিসপত্র নিজের দিকে টেনে নেবে। তাহলে সেই জিনিসগুলো কি সেই সোজা কলের জলের মতো এসে টপ করে পড়ে যাবে? তা না। কেন? মনে রাখতে হবে যে কৌণিক যে ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটাকে কিন্তু হারাতে হবে ওই বস্তুগুলো ভেতরে পড়ার জন্য। তাহলে কি করবে? সেই বস্তুগুলো বেরিয়ে একটা প্রচণ্ড ঘূর্ণির সৃষ্টি করবে। এই ঘূর্ণিতে প্রচণ্ড জোরে ঘুরতে ঘুরতে এত বেশি ঘর্ষণ হবে, প্রচণ্ড উত্তাপ সৃষ্টি হবে। সেই উত্তাপ থেকে আলো বেরিয়ে আসতে পারে। সেই উত্তাপটা একটা চাকতির মতো হবে, সেই চাকতির একটা ভেতরের সীমানা থাকবে, তাকে বলা যেতে পারে ঘটনার দিক চক্রবাল, ইভেন্ট হরাইজন। তারপরে আর কিছু দেখা যাবে না। সুতরাং আমাদের কাছে ব্ল্যাক হোল মানে যেন একটা গোল কালো প্যাচের মতো, সার্কেলের মতো, তা কিন্তু নয়। ব্ল্যাক হোল ভেতরের সেই সিঙ্গুলারিটি, বা সিঙ্গুলারিটির বাংলা বলা খুব শক্ত, এক একজন কনসেন্ট্রেটেড মাস, সেই তার থেকেই ঘটনাটা ঘটছে, কিন্তু তার চারিদিকে একটা ঘটনার দিক চক্রবাল থাকবে। স্যার, ব্ল্যাক হোলটা তো মাস না এনার্জি? এ পর্যন্ত কেউ সেভাবে বলতে পারেনি। এটা কিন্তু ঘটনা যে ওয়েদার ইট ইজ কোনো বস্তু, কেন বিন্দু সম বস্তু বলতে কিছু বোঝায় না। আমি ছোট্ট বাচ্চাদের ভাষায় বুঝিয়ে দিচ্ছি। মনে করুন, আমি যদি বলি এটা একটা বস্তু, তাহলে এর একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, মানে লেংথ, ব্রেডথ, হাইট, মানে ডাইমেনশন আছে, মাত্রা আছে। কিন্তু বিন্দুর কোনো মাত্রা নেই, একটা বিন্দুর কোনো ব্যাসার্ধ হয় না, একটা বিন্দুর কোনো উচ্চতা হয় না, তার মানে তার মাত্রা শূন্য। সেই জন্যই কিন্তু বলা হয় অসীম শক্তি অসীম। কেন? ঘনত্ব দিয়ে যদি ভাগ দিই, ঘনত্ব হচ্ছে লেংথ, ব্রেডথ, হাইট, গুণ করলে তো 0 0 0 হয়ে যাচ্ছে। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে আমরা জানি অসীম, অন্তত গাণিতিক ভাষায়। সুতরাং সেই সেন্সে বোঝা যায় না। কেন? ব্ল্যাক হোলের ভেতরে কি চলছে, অনেক অনেক কাজ হয়েছে, অনেক গবেষণা আছে উচ্চ মানের, কিন্তু সবই এক একজন এক একটা কথা বলেছে। ব্ল্যাক হোলের ভেতরে আমরা ছোটবেলায় পড়েছি নিউটনের গতিসূত্র,
নিউটনের গতিসূত্র ব্ল্যাক হোলের ভেতরে কাজ করে কিনা কেউ জানে না। আমাদের যে পদার্থবিদ্যার যে চেনা সূত্রগুলো সেভাবে হয় কিনা যায় না। ওকে। আমরা এরকম একটা জিনিস শুনে দিলাম, সে নিচে পড়ে গেল, অভিকর্ষে বলি, ব্ল্যাক হোলের মধ্যে সেরকম হবে কিনা কেউ জানে না। তাত্ত্বিকভাবে আমি বোঝাতে পারি। সুতরাং সেই জন্যই ব্ল্যাক হোল মানুষকে তো টানে, মানে অজানা জিনিস যে কোনো মানুষের কাছে একটা আগ্রহ জন্মায়। কিন্তু মনে রাখতে হবে এই ব্ল্যাক হোলের কথা বলতে বলতে দেখা গেল 1960-এর মাঝামাঝি বহু দূরের, আমরা বুঝতে পারছি অনেক দূরের এমন উজ্জ্বল বস্তু, যে সেই উজ্জ্বল অত দূরের কোনো বস্তু যদি থাকে তার মানে উজ্জ্বলতা কমে যায় দূরত্ব যত বাড়ে। প্রচণ্ড উজ্জ্বল একটা যদি প্রচণ্ড দূরের জিনিস দেখি, মানে কথার কথা আপনি বলছি, মানে করুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার পাড়ার মোড়ে সিগন্যালটা আপনি দেখতে পাচ্ছেন, তার একটা উজ্জ্বল আছে। এবার সেই সিগন্যালটা যদি মনে করুন আমরা দুটো স্টপেজ পেরিয়ে দেখতে পান, দূর থেকে দেখবেন একটা বিন্দুর মতো লাগবে। এবার সেটা যদি কলকাতার অন্য প্রান্তে পৌঁছায় দেখতে পাবেন কি? পাবেন না। তাহলে বুঝতে হবে কলকাতার অন্য প্রান্তে একটা সিগন্যাল আপনি দেখতে পাচ্ছেন এইখানে বসে, তার মানে সিগন্যালটা কতটা উজ্জ্বল হলে তবে দেখতে পাবেন। সেই রকম কিছু গ্যালাক্সির হদিশ পাওয়া গেল, যেখানে অত্যন্ত আমাদের সাধারণ যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি তার থেকে 10,000 গুণ, 1,00,000 গুণ উজ্জ্বল। কি করে হতে পারে? ভালো করে হাবল স্পেস টেলিস্কোপ, অন্য সমস্ত টেলিস্কোপ দিয়ে দেখা গেল এই সমস্ত উজ্জ্বলের যে কেন্দ্রবিন্দু তাকে ঘিরে একটা যেন আবছা কিছু আছে। তখন বোঝা গেল এগুলো এক একটা গ্যালাক্সি, তার মধ্যে কেন্দ্রে বসে আছে অত্যন্ত প্রখর প্রচণ্ড শক্তিশালী কোনো বস্তু। তখন বলা হলো এগুলো ব্ল্যাক হোল, তবে তারাদের থেকে সৃষ্ট ব্ল্যাক হোল নয়, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল।